দেখছিলেন নাসির ফ্লোট গ্লাস সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। ঘটনার পরপরই হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পৈতৃক বাড়ি সিলেটে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন বাংলাদেশিদের কাছে অত্যন্ত পরিচিত জায়গা, প্রবাসীদের আবাস এবং মিলনের জায়গাও এটা। সেই ম্যানহাটন রোমহর্ষক এক হামলার সাক্ষী হলো স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়। ২৭ বছর বয়সী সেন তামুরা নামের এক বন্দুকধারী ৩৪৫ পার্ক এভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ২ পুলিশ কর্মকর্তা সহ আরও ২ জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যু হয়েছে এবং একজন বেসামরিক নাগরিক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন স্থানীয় হাসপাতালে। বিবিসি জানিয়েছে, প্রথমেই এই হামলাকারী গুলি করেছিলেন লবিতে থাকা পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের উপর। এরপর এক নারীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপরই একতলায় এলোপাতাড়ি গুলি ছুড়ে হামলাকারী যায় ৩৩ তলায়। সেখানেই সন্দেহভাজনকে মৃত অবস্থায় পায় পুলিশ। হামলাকারী মূলত আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের। কেন এই হামলা চালানো হলো তা এখনও জানা যায়নি, তবে ঘটনাস্থল এখন সম্পূর্ণভাবে নিরাপদ আছে বলে ঘোষণা প্রশাসনের। এই ভবনটিতে মূলত ন্যাশনাল ফুটবল লীগ, বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এদিকে দিদারুল ইসলামকে নিয়ে কথা বলেন পুলিশ কমিশনার জেসিকা টিস। দিদারুল ইসলাম একজন সত্যিকারের বীর। দায়িত্ব পালনে তিনি পিছু পা হননি। ৩ বছরেরও বেশি সময় নিউ ইয়র্ক পুলিশ কর্মরত ছিলেন দিদারুল। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা এবং তাদের 2টি সন্তানও রয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে আজও বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। যাচ্ছি তার কাছে। আনোয়ার, আজকের বৈঠকের বিষয়বস্তু কি জানাবেন? প্রিয়া, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের যদি বলি, আজকে 21তম দিনের মতো আসলে বৈঠকটি বসছে। এখনো বৈঠকটি শুরু হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো এখানে এসে উপস্থিত হয়েছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। একটু বলি যে আজকের যে মূল এজেন্ডা, সেই এজেন্ডায় রাখা হয়েছে 3টি এজেন্ডা রাখা হয়েছে। একটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যদিও এটি নিয়ে আরও এই বৈঠকেই আলোচনা হয়েছে। মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সব রাজনৈতিক দলগুলো ফিরতে চায়, এতে সবাই একমত। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি গঠন প্রণালীটি আসলে কিভাবে হবে, বা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রধান যে উপদেষ্টা নিয়োগটা কিভাবে হবে, এটি নিয়ে নানা একটু ভিন্ন মত থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এটিকে এজেন্ডা হিসেবে রাখা হয়েছে। একই সঙ্গে সংসদের নারী প্রতিনিধিত্ব, এটি নিয়েও বেশ আলোচনা হয়েছে। এই দ্বিতীয় পর্বের এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক চলছে, সেখানেও কিন্তু সর্বোপরি বিভিন্ন ভিন্নমত থাকার কারণে একটা পর্যায়ে যাওয়া যায়নি। আরেকটি দিক হচ্ছে যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের যে বিধান, এই বিধান নিয়েও এর আগেও কথা হয়েছে। কিন্তু যদি একটু বলে রাখি আপনাকে যে গতকালই কিন্তু বিএনপি যে ওয়াকআউট করেছিল এই বৈঠকে, যে কারণটি ছিল তার মধ্যে কিন্তু অন্যতম ছিল যে এই যে কিছু সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে যে একটি নিয়োগ কমিটির কথা বলা হয়েছে, কমিশন থেকে আগেও আলোচনা হয়েছে, কিন্তু এই 2টি সহ আরও 2টি প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে বিএনপির একটি আপত্তি ছিল যে সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না, এমনটা একটু ভিন্নমত ছিল, যে কারণে কিন্তু তারা আসলে ওয়াকআউট করেছিল, যে এই আলোচনায় তারা আসলে থাকতে চান না। এইরকম একটি বিষয় ছিল। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে এরই মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে একটি জুলাই সনদের যে একটি খসড়া, সেই খসড়াটি কিন্তু কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে এরই মধ্যে দেওয়া হয়েছে, এবং কমিশন যেটি জোরে সোরে বলার চেষ্টা করছে যে 31 জুলাইয়ের মধ্যেই তারা একটি পর্যায়ে যেতে চায়, এবং যে জুলাই সনদ অর্থাৎ জুলাই চার্টার, সেটি তারা প্রকাশ করতে চায়, এমন একটি কথাও কিন্তু বারবারই আসলে বলা হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় যদি বলি, যখন এই বৈঠকটি শুরু হলো গত 2 জুন উদ্বোধনের পর থেকে 3 জুন, তারপর থেকেই কিন্তু বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো, গুরুত্বপূর্ণ যে মৌলিক সংস্কার, সেই বিষয়ে 20টি বিষয়কে আসলে কমিশন এখানে গুরুত্ব দিয়েছিল। তো তার মধ্যে মোটা দাগে বলতে গেলে যে 12টি মৌলিক সংস্কারে অনেকটাই কিন্তু ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, এবং এই যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে, যে কারণেই 8টি মৌলিক সংস্কার, সেই সংস্কারগুলো এখন পর্যন্ত একটি পর্যায়ে যেতে পারেনি। তো এই অল্প আর কয়েকটি দিন আছে, এর মধ্যেই সর্বোপরি একটি পর্যায়ে যেতে চায় রাজনৈতিক দলগুলো, এমনটাই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের
পক্ষ থেকেও আসলে বারবারই বলা হচ্ছে। তো আজকে আমরা দেখছি 21তম দিনের এই বৈঠকে নিশ্চয়ই একটি পর্যায়ে যাবে এমন একটি আশাবাদ কিন্তু বিভিন্ন সময় করা হয়েছে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। তারপরে প্রারম্ভিক বক্তব্যে এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি একটি বার্তা দিয়ে থাকেন। সেটি হলেই আমরা আসলে মোটামুটি একটি ধারণা হয়তো আপনাদেরকে আজকে দিতে পারবো দর্শকদেরকে আপনার মাধ্যমে। প্রিয়া। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের বিষয়ে কি নতুন কোনো তথ্য দিয়েছেন চিকিৎসকরা, জানাবেন? ধন্যবাদ সাথী। আমি অবস্থান করছি বার্ন ইনস্টিটিউশনের। নতুন কোনো তথ্য যদি বলতে চাই তাহলে ফিরে যেতে হবে গত দিনে, অর্থাৎ আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্রিফিং বা কোনো সংবাদ সম্মেলন হয়নি। আমি একটু যদি জানিয়ে দিই যে আসলে গতকাল থেকে এই পর্যন্ত এখনও কিন্তু 33 জন এখনও ভর্তি আছে হাসপাতালটিতে। তবে যদি বলি ক্রিটিক্যাল রোগীর সংখ্যা এখনও 3 জন, অর্থাৎ যে 3 জন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে তাদেরকে ভেন্টিলেশন কিংবা তাদের আইসিইউতে রাখা হয়েছে। সব মিলে গতকালকে বেশ কিছু রোগীকে আসলে ছাড়পত্র দেওয়ার কথা ছিল, তবে গতকাল আবহাওয়াজনিত কারণে এবং তাদের কিছু ড্রেসিং বাকি থাকার কারণে ছাড়পত্র দেওয়া হয়নি। হয়তোবা আজ তাদের ছাড়পত্র মিলতে পারে। এছাড়াও যদি বলে এখন পর্যন্ত 21শে জুলাইয়ের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত সব মিলে কিন্তু 18 জন মারা গিয়েছে হাসপাতালটিতে। এছাড়াও জাতীয় বার্ন ইনস্টিটিউশনসের আজ অধ্যাপক কথা বলার কথা রয়েছে, তিনি জানাবেন সর্বশেষ কি পরিস্থিতি। এছাড়াও যদি বলি এখন এখানে যারা চিকিৎসা দিচ্ছিলেন, অর্থাৎ বিশেষজ্ঞ যারা এসেছিলেন সিঙ্গাপুর, চায়না কিংবা ভারত থেকে, তারা কিন্তু গতকালকে বেশ কয়েকটি টিম চলে গিয়েছেন এবং আজকেও তারা চলে যাবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে আমার কাছে এই তথ্য ছিল এবং পরবর্তী ঘন্টায় হয়তো আমরা জানিয়ে দিতে পারবো যে এখানে যিনি অধ্যাপক নাসির আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি হয়তোবা জানাবেন সর্বশেষ এখানকার পরিস্থিতি নিয়ে। হাসিব, আপনাকে ধন্যবাদ। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ক্ষমতায় গেলে গুমের শিকার পরিবারের পুনর্বাসন করবে বিএনপি। সকালে রাজধানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। একটা কমিশন করা হয়েছে, গুম কমিশন, খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। তাহলে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন যে তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বরিশাল জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি বরিশালে। এই এলাকার সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা শুরুতেই জানতে চাবো আপনার কাছে যে বরিশালে কি কি সমস্যাগুলো রয়েছে, যানজটটা যদি বলতেন বিশেষ করে। ধন্যবাদ। প্রকৃতপক্ষে অপরিকল্পিত নগরায়নের কুফল আমরা ভোগ করছি। বরিশাল শহর 58 বর্গ কিলোমিটার আয়তনের একটি শহর, কিন্তু প্রকৃতপক্ষে শহর কেন্দ্রীভূত মাত্র 3-4 কিলোমিটারের মধ্যে। সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ব্যবসা বাণিজ্য, ডাক্তারদের চেম্বার, এই সব কিছুই এই অল্প কিছু জায়গার মধ্যেই সীমাবদ্ধ, যার ফলে সকল মানুষ এদিকেই এই শহরমুখী হয় এবং এই কারণে যানজট আমাদের একটা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। তো বিশেষত স্কুলের সময়, কলেজ টাইমে, অফিস সময় শহরের চৌরাস্তাগুলোতে সব সময় যানজট লেগেই থাকে। একজন আরেকজনের সাথে জানতে চাইবো যে আপনাদের এই শহরের মানে সিটি কর্পোরেশনের নাগরিক সেবাগুলো আপনারা ঠিকভাবে পাচ্ছেন কিনা। আসলে নাগরিক সেবা বলতে আসলে আমরা যে সেবাগুলি দরকার সেটা এই 5 তারিখের পর থেকে তো একেবারেই ভঙ্গুর অবস্থায় বরিশাল সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রমই রানিং নাই বললেই চলে। সেক্ষেত্রে যে এখন যে প্রশাসক আছেন সে চেষ্টা করছেন যে জলাবদ্ধতা নিরসনে কি করা যায়। সেই ক্ষেত্রে আমাদের কিছু খাল আছে, সেই খালগুলি সে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। আমরা একটু জানবো যে আপনাদের প্রায় ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে হাজার হাজার, এগুলোতে আসলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এগুলি আসলে পুরোপুরি অবৈধ। এই জিনিসগুলি বন্ধ করা জরুরি, কারণ শহরের যে আসলে আমাদের চলাফেরা, সেখানে আপনি দেখেন সন্ধ্যা 8টার পরেই যে শহর টোটালি ব্লক হয়ে যায় এই ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলোর কারণে। এবং আমরা চাচ্ছি যে দ্রুত এই বিষয়ে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং আমাদের সিটি কর্পোরেশনের যে আওতাধীন আছে আমাদের অবহেলিত যে বর্ধিত এলাকাগুলো, সেগুলোই ডেভেলপ করা জরুরি। তা না হলে এই শহরের ছোট্ট এই এলাকাটার উপরে চাপ পড়ে। আপনাকে একটু সংক্ষেপে যদি বলেন আমাদেরকে যে আর কি সমস্যা রয়েছে আপনার এই জেলাতে? আমাদের বরিশালের সবচেয়ে বড় সমস্যা যানজটের। এই যানজট নিরসনের জন্য সর্বপ্রথম চৌমাথা, তারপরে নতুল্লাবাস, তারপর রূপাতলিতে একটা ফুটওভার ব্রিজের এক নিতান্ত প্রয়োজন জনসাধারণের স্বার্থে। আর কিছু কিছু স্কুলের সামনেও কিছু কিছু ফুটওভার জরুরি, কারণ জনসাধারণ ছোট্ট শহর যেই হারে বাড়তেছে, ঠিক আছে, এই যে ফুটওভার না দিলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা নিত্য মানে হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দুপুর 2টায় বরিশালে যে স্বাস্থ্যসেবা রয়েছে সেসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।